বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি শামিমা নাসরিন, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, আল্লাহর মেহেরবানিতে নিরাপদে আছো। আজকে আমি তোমাদের যে কোর্স নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি। এই কোর্সের আজকে যে টপিকটা নিয়ে আমরা একটু আলোচনা করব সেটি হচ্ছে রাজনৈতিক অর্থনীতি বলতে কি বোঝায়, রাজনীতি এবং অর্থনীতির সম্পর্ক আলোচনা। এখন আসি আমরা প্রথমত রাজনৈতিক অর্থনীতি বলতে আমরা কি বুঝি। আমাদের বিষয়টার মধ্যে আমরা বুঝতে পারি যে রাজনীতি এবং অর্থনীতি এই দুইটা বিষয়ের সমন্বিত রূপ হচ্ছে রাজনৈতিক অর্থনীতি, এবং এই দুইটি কথাকে একসাথে ব্যবহার করেছেন অর্থনীতিবিদ অ্যান্টনি ডি মন্টেসেটি। অর্থাৎ রাজনৈতিক অর্থনীতি হচ্ছে রাজনীতি এবং অর্থনীতির সমন্বিত রূপ বা সমন্বয়। সাধারণভাবে আমরা যদি বলি, অর্থনীতির যে শাখায় রাষ্ট্র বা রাজনৈতিক প্রতিষ্ঠানের অর্থনৈতিক কার্যাবলী নিয়ে আলোচনা করা হয় তাই হচ্ছে রাজনৈতিক অর্থনীতি বা রাষ্ট্রনৈতিক অর্থনীতি। বিভিন্ন চিন্তাবিদ বিভিন্নভাবে রাজনৈতিক অর্থনীতির সংজ্ঞা নির্ণয় করেছেন বা ব্যাখ্যা করেছেন। অধ্যাপক কৈনিক তিনি বলেন, বিভিন্ন আইন নীতিমালা এই বিষয়গুলি নিয়ে যে সংস্থা কাজ করে তা হচ্ছে রাজনৈতিক প্রতিষ্ঠান, এবং এই রাজনৈতিক প্রতিষ্ঠানের অর্থনৈতিক কার্যাবলী হচ্ছে রাজনৈতিক অর্থনীতি। আমরা যদি ব্যাপক অর্থে বলতে পারি যে একটি দেশের উৎপাদন, বন্টন, ভোগ, বিনিয়োগ এই বিষয়গুলি যে শাস্ত্র আলোচনা করে থাকে এবং নাগরিকদের বহুমুখী সমস্যা সমূহ সমাধানের জন্য বিভিন্ন মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী, স্বল্প মেয়াদী পরিকল্পনা প্রণয়ন, নীতিমালা নির্ধারণ এবং কার্যকর পদক্ষেপ যেখানে গ্রহণ করা হয়ে থাকে সেটাই হচ্ছে রাজনৈতিক অর্থনীতি। তাহলে রাজনৈতিক অর্থনীতি কি সেই বিষয়টা সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা পেয়ে গেছি। এখন আমাদের আসো রাজনীতি এবং অর্থনীতির মধ্যে সম্পর্ক। রাজনীতি এবং অর্থনীতির সম্পর্ক আলোচনার ক্ষেত্রে বিভিন্ন তাত্ত্বিক, চিন্তাবিদ, রাষ্ট্রচিন্তাবিদ তারা বিভিন্নভাবে তাদের মতবাদ ব্যক্ত করেছেন। প্রথমত আলোচনা এই বিষয়ে আমরা প্রথমত তিনটি মতবাদ পেয়ে থাকি। প্রথমত, অর্থনীতি রাজনীতিকে নিয়ন্ত্রণ করে। দ্বিতীয়ত, রাজনীতি অর্থনীতিকে প্রভাবিত করে। তৃতীয়ত হচ্ছে একটি অপরটির পরিপূরক বা সম্পূরক হিসেবে অভিহিত করা হয়ে থাকে। তবে রাজনীতি এবং অর্থনীতির সম্পর্ক আলোচনার ক্ষেত্রে সমাজ বিকাশের বিভিন্ন পর্যায়ে ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে এবং উৎপাদন সম্পর্কের ভিত্তিতে রাজনীতি এবং কখনো কখনো রাজনীতি অর্থনীতিকে প্রভাবিত করেছে, কখনো অর্থনীতি রাজনীতিকে প্রভাবিত করেছে, এবং এই বিষয়ে আলোচনা করেছেন অধ্যাপক চার্লস এভিয়ার, তারপরে এমিল বার্নস এবং হারম্যান ফাইনার। এরা বিভিন্নভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। অধ্যাপক চার্লস এভিয়ার সমাজ বিকাশের রাজনীতি অর্থনীতির সম্পর্ক আলোচনার ক্ষেত্রে সমাজ বিকাশের বিভিন্ন পর্যায়ে রাজনীতি এবং অর্থনীতির সম্পর্ক ব্যক্ত করেছেন, এবং আমরা যদি তার আলোচনা থেকে দেখি তিনি সমাজ বিকাশের বিভিন্ন স্তরকে 5টি পর্যায়ে ভাগ করেছেন। প্রথমত আদিম সাম্যবাদী সমাজ ব্যবস্থা, দ্বিতীয়ত দাস সমাজ ব্যবস্থা, তৃতীয়ত সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা, চতুর্থত পুঁজিবাদী ব্যবস্থা এবং পঞ্চম হচ্ছে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা। এখন আমরা আলোচনা করব এই সমাজ ব্যবস্থায় রাজনীতি এবং অর্থনীতির সম্পর্ক কিরকম ছিল। প্রথমত আসি আমরা আদিম সাম্যবাদী সমাজ ব্যবস্থা। সমাজ বা রাষ্ট্র বিকাশের প্রাথমিক স্তর আমরা বলি আদিম সাম্যবাদী সমাজ ব্যবস্থা। এই সমাজে মানুষ বনে জঙ্গলে বসবাস করত, দলবদ্ধভাবে বসবাস করত, একসাথে শিকার করত এবং যৌথ শ্রম একসাথে দিত, যার যা প্রয়োজন সেখান থেকে তা ভোগ করত। যেহেতু এই সমাজে সকলে মিলিতভাবে বা যৌথভাবে শ্রম তাদের
দিত। সুতরাং জীবনের উপকরণ সমূহ সংগ্রহ তারা যৌথভাবে করেছেন এবং যার কারণে এখানে সম্পত্তি ব্যবস্থার উদ্ভব হয়নি এবং সম্পত্তি ব্যবস্থার উদ্ভব না হওয়ার কারণে এই সমাজে কোনো শ্রেণী বিভাজন ছিল না এবং কোনো যেহেতু শ্রেণী বিভাজন ছিল না সেক্ষেত্রে কোনো অর্থনৈতিক শোষণও ছিল না। ফলে সেখানকার রাজনৈতিক কাঠামো ছিল সহজ সরল প্রকৃতির এবং সমাজে কোনো বিদ্বেষ হিংসা এগুলি ছিল না। ফলে এবং রাজনীতি এবং অর্থনীতির মধ্যে একটা সহজ সরল সম্পর্ক ছিল। দ্বিতীয়ত আসো দাস সমাজ ব্যবস্থা এবং সমাজ পরিবর্তনের ধারাবাহিকতায় নতুন উৎপাদন শক্তির যখন আবিষ্কার হলো বা আবির্ভাব ঘটে এবং সাম্যবাদী সমাজ ব্যবস্থার পরিবর্তে এখানে নতুন দাস সমাজ ব্যবস্থা তৈরি হয়ে যায় এবং উৎপাদনের উপকরণ সমূহ এবং দাসরা প্রভুদের সম্পত্তিতে পরিণত হয়ে থাকে। এবং দাস সমাজে উৎপাদন শক্তি বলতে আমরা বুঝি উৎপাদনের জন্য বিভিন্ন যন্ত্রপাতি এবং শ্রমিক শ্রেণী বা দাস শ্রেণী যাদের তাদের শ্রম এবং সেই সাথে তাদের দক্ষতাকে আমরা উৎপাদন শক্তি হিসেবে অভিহিত করে থাকি। দাসরা যেহেতু প্রভুদের দ্বারা নানাভাবে উৎপীড়ন বা শোষণের শিকার হতো এবং যার কারণে সমাজে দাস এবং প্রভু দুটা বিপরীত শ্রেণী তৈরি হলো এবং সমাজের শোষণ এবং নির্যাতন শুরু হলো এবং রাষ্ট্রের প্রধান কাজ এই পর্যায়ে দেখা যায় দাসদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার জন্য এবং দাসদের সংখ্যা বৃদ্ধি করার জন্য প্রভু শ্রেণীরা তাদের সম্পত্তিকে রক্ষণাবেক্ষণের জন্য রাষ্ট্রযন্ত্রের গোড়াপত্তন করে এবং এই রাষ্ট্রযন্ত্র প্রভুদের সম্পত্তি রক্ষণাবেক্ষণ করত এবং দাসদের শোষণ বা নির্যাতন যেটা সেই নির্যাতন ছিল। প্রাচীন গ্রিস এবং রোমে এই অর্থনৈতিক কর্তৃত্ব প্রভুদের হাতে থাকায় রাজনৈতিক কর্তৃত্ব তাদের দ্বারা নিয়ন্ত্রিত হতো। এভাবে দেখা যায় দাস এবং প্রভু দুইটা শ্রেণীর মাঝে এখানে আমরা বিরূপ বা বৈরিতার সম্পর্ক তৈরি হয়ে যায়। এরপরে সমাজ বিকাশের তৃতীয় স্তর অর্থাৎ সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা। দাস সমাজের যখন অবসান হলো এবং তৃতীয় স্তরে দাস সমাজের অবসানের পর সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থার অভ্যুদয় ঘটে এবং সামন্ত যুগে বা সামন্তবাদী সমাজ ব্যবস্থা আবির্ভাবের পর অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষেত্রে প্রভূত পরিবর্তন সাধিত হয়ে থাকে এবং দেখা যায় সমাজ বিকাশের এই স্তরে ভূমির উপর মালিকানা প্রতিষ্ঠিত হয় এবং ভূমির ক্ষেত্রে উত্তরাধিকার প্রথা প্রবর্তিত হয়। ঠিক রাজনৈতিক ক্ষেত্রেও ক্ষমতা বংশানুক্রমিকভাবে নিয়ন্ত্রিত হতো এবং এভাবে সামন্ততান্ত্রিক যুগে সরকারের রূপ হয় রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষেত্র হয় ভূমি কেন্দ্রিক এবং এভাবে সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রচলিত ছিল। এবং চতুর্থত আসো আমরা পুঁজিবাদী সমাজ ব্যবস্থা। সমাজ বিকাশের চতুর্থ পর্যায়ে আমরা বলে থাকি পুঁজিবাদী সমাজ ব্যবস্থা। এই ব্যবস্থার বিকাশ ঘটে পুঁজিবাদী সমাজ ব্যবস্থার বিকাশ ঘটে মূলত ব্যক্তিগত সম্পত্তি এবং মুনাফার উপর ভিত্তি করে। অর্থনৈতিক রাজনৈতিক ক্ষেত্রে আমরা যদি দেখে থাকি এই সমাজ ব্যবস্থায় পুঁজিপতি শ্রেণী এবং শ্রমিক শ্রেণী প্রধান দুইটা শ্রেণীতে বিভক্ত হয়ে যায়। এর দেখা যায় উৎপাদনের উপকরণ সমূহ পুঁজিপতিদের হাতে কেন্দ্রীভূত থাকে এবং শ্রমিকরা তাদের জীবিকা নির্বাহের জন্য এই তাদের শ্রম বিনিয়োগ করে থাকে এবং রাজনৈতিক ক্ষেত্রেও পুঁজিবাদী সমাজ ব্যবস্থা কিছু ইতিবাচক পরিবর্তন আনে, বিশেষ করে গণতান্ত্রিক ব্যবস্থার প্রবর্তন হয়। কিন্তু দেখা যাচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থা প্রকৃতপক্ষে এই পুঁজিবাদের স্বার্থ রক্ষায় নিয়োজিত থাকে এবং যার কারণে পুঁজিপতি শ্রেণী তাদের স্বার্থের জন্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এবং ফলে দেখা যায় এই ব্যবস্থায় আমরা পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় শ্রমিক শ্রেণী এবং পুঁজিপতি শ্রেণী দুইটা শ্রেণীতে বিভক্ত হয়ে থাকে এবং রাজনৈতিক ক্ষমতা পুঁজিপতিদের হাতেই চলে যায়। এবং সমাজ বিকাশের সর্বশেষে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা। পুঁজিবাদী সমাজ ব্যবস্থার নেতিবাচক প্রভাবের কারণে সমাজ পরিবর্তনের এই পর্যায়ে আমরা দেখি সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থার
উদ্ভব হয়ে থাকে। পুঁজিপতি এবং শ্রমিক শ্রেণীর তাদের স্বার্থের করতে গিয়ে তাদের দ্বন্দ্ব নিরসন করতে গিয়ে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থার গোড়াপত্তন হয়ে থাকে। এর ফলে এখানে সাম্যবাদী অর্থনীতি গড়ে ওঠে এবং এই সাম্যবাদী অর্থনৈতিক পথ পরিক্রমায় নতুন রাজনৈতিক ব্যবস্থার বা নতুন রাজনৈতিক কাঠামো প্রতিষ্ঠিত হয় এবং এই নতুন রাজনৈতিক কাঠামোর মূল লক্ষ্য হচ্ছে শ্রমিক শ্রেণীর স্বার্থ সংরক্ষণ করা। এইভাবে আমরা যদি দেখে থাকি সমাজ বিকাশের বিভিন্ন স্তরে রাজনীতি এবং অর্থনীতির সম্পর্ক নির্ধারিত হয়ে থাকে এবং দেখা যায় বিয়ার্ডের মতে সমাজ বিকাশের মূল চালিকা শক্তি কিন্তু সমকালীন অর্থনীতি। এখন আমরা আলোচনা করব ভাবে আমরা দেখি সমাজ বিকাশের বিভিন্ন স্তরে রাজনীতি এবং অর্থনীতির মধ্যে সম্পর্ক নির্ধারিত হয়ে থাকে। এখন আমরা আলোচনা করব রাজনীতি এবং অর্থনীতির সম্পর্কের ক্ষেত্রে প্রথম যে মতবাদ যে অর্থনীতি রাজনীতির চালিকা শক্তি। প্রথমত আমরা অর্থনীতি রাজনীতির চালিকা শক্তি, অর্থনীতি রাজনীতির চালিকা শক্তি এই সম্পর্কে যে সকল চিন্তাবিদ বা অর্থনীতিকে প্রধান নিয়ামক হিসেবে অভিহিত করেন তার মধ্যে স্যার লাস্কি, তারপরে স্যার জেসি ফিল্ড, এমিল বার্নস এরা অর্থনীতিকে রাজনীতির মূল চালিকা শক্তি হিসেবে অভিহিত করেছেন। লাস্কি তিনি বলেন অর্থনৈতিক ক্ষেত্রে যারা শীর্ষস্থানে অবস্থান করে রাজনৈতিক কর্তৃত্ব তাদের হাতে থাকে। আবার দেখা যাচ্ছে রাষ্ট্রবিজ্ঞানী এমিল বার্নস তিনি বলছেন যে উৎপাদন ব্যবস্থায় যে শ্রেণী আধিপত্য বিস্তার করে থাকে রাজনৈতিক ব্যবস্থাও সেই শ্রেণীর হাতে নিয়ন্ত্রিত থাকে। রাষ্ট্রবিজ্ঞানী জেসি ফিল্ড তিনি বলেন অর্থনীতির মাধ্যমে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে ধারণা লাভ করা যায় এবং অর্থনৈতিক উদ্দেশ্য সাধনই রাষ্ট্রের মূল নীতি হিসেবে অভিহিত করা হয় এবং অর্থনৈতিক ক্ষমতা বন্টনই রাজনৈতিক কাঠামোর প্রকৃত নির্ধারক হিসেবে অভিহিত করেন। এভাবে বিভিন্ন রাষ্ট্রচিন্তাবিদ অর্থনীতিবিদ অর্থনীতিকে রাজনীতির মূল চালিকা শক্তি হিসেবে অভিহিত করেছেন। দ্বিতীয় যে মতবাদ সেই মতবাদ অনুযায়ী অর্থনীতির উপর রাজনীতির প্রভাব বিদ্যমান। এই মতবাদের যারা প্রবক্তা তার মধ্যে রবার্ট হল্ট, জন টার্নার এরা উল্লেখযোগ্য। তারা বলেছেন যে আমরা দেখি বিভিন্ন তাত্ত্বিক রাজনৈতিক ব্যবস্থাই মানুষের অর্থনৈতিক জীবনকে প্রভাবিত করে থাকে, কারণ দেখা যায় বিভিন্ন রাজনৈতিক ঘটনা প্রবাহ এবং কাঠামো অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন এবং পরিবর্তনে বিশেষ ভূমিকা পালন করে থাকে। আমরা যদি তাকাই বিশ্বের বিভিন্ন দেশে যেখানে রাজনৈতিক ব্যবস্থা স্থিতিশীল সেখানে অর্থনৈতিক ব্যবস্থা অনেক উন্নত এবং স্থিতিশীল রাজনৈতিক ব্যবস্থার কারণে তাদের দেশ উত্তরোত্তর উন্নত হচ্ছে এবং এভাবে দেখা যায় আমরা যদি বলে থাকি যে অর্থনৈতিক উন্নয়নের পূর্ব শর্ত হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা এবং রাজনৈতিক স্থিতিশীলতা রাজনৈতিক সিদ্ধান্ত এগুলি দেখা যায় অর্থনৈতিক বিভিন্ন কর্মকাণ্ডের উপর প্রভাব বিস্তার করে থাকে। তাহলে এই শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানী বা দার্শনিক যারা মনে করেন যে অর্থনৈতিক সকল কর্মকাণ্ডের মধ্যে রাজনীতির প্রভাব লক্ষণীয়, তারা দেখেছেন বিশেষ করে সম্পত্তির ব্যবস্থা, ভূমি ব্যবস্থা, শিল্প ব্যবস্থা, শ্রমিক মালিক সম্পর্ক এই সকল রাজনৈতিক কার্যাবলীর মাধ্যমে অর্থনীতি দেখা যাচ্ছে ব্যবস্থা পরিলক্ষিত হয়। আধুনিক কল্যাণকর রাষ্ট্রের কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনার জন্য অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করা হয় এবং রাষ্ট্রনীতি এবং আইনের মাধ্যমে এই পরিকল্পনা প্রণীত এবং বাস্তবায়িত হয়ে থাকে। এইভাবে রাষ্ট্রচিন্তাবিদগণ রাজনীতি অর্থনীতিকে প্রভাবিত করে বলে অভিহিত করেছেন। এই গেল দ্বিতীয় মতবাদ। তৃতীয় যে মতবাদ যে রাজনীতি এবং অর্থনীতি পরস্পর সম্পৃক্ত বা সম্পূরক, একটিকে ছাড়া অন্যটি কখনো কল্পনা করা যায় না। মার্ক্সবাদীগণ এই মতবাদের সমর্থন করেন। তারা রাজনীতি অর্থনীতি পরস্পর নির্ভরশীল এবং একে অপরের পরিপূরক হিসেবে অভিহিত করেছেন।
অর্থনীতি যেমন রাজনীতিকে প্রভাবিত করে, ঠিক তেমনি রাজনীতিও অর্থনীতিকে নিয়ন্ত্রণ বা পরিচালনা করে। এবং আমরা যদি অর্থনীতি আলোচনা করি বা রাজনৈতিক বিষয় আলোচনা করি, তাহলে দেখব যে উভয় বিষয়েরই মূল উদ্দেশ্য থাকে জনগণের কল্যাণ সাধন করা। এবং আধুনিক রাষ্ট্রকে আমরা বলি কল্যাণকামী রাষ্ট্র। আধুনিক রাষ্ট্র আর পুলিশি রাষ্ট্র নয়। সুতরাং দেখা যায়, যেহেতু আধুনিক রাষ্ট্র কল্যাণকামী রাষ্ট্র, সুতরাং রাষ্ট্রের অর্থনীতি শুধুমাত্র রাষ্ট্রের উৎপাদন, বন্টন, ভোগ, বিনিয়োগ, চাহিদা নিয়ে আলোচনা করে না, বরং মানুষের বহুমুখী সমস্যা, বিশেষ করে দারিদ্রতা, মুদ্রাস্ফীতি, সামাজিক নিরাপত্তা, এই বিষয়গুলি নিয়েও সেখানে আলোচনা করা যায়। এভাবে আমরা দেখি যে রাজনীতি এবং অর্থনীতি একে অপরের নির্ভরশীল বা পরিপূরক। এবং এই যে আলোচনাগুলি আমরা আলোচনা করেছি, এই আলোচনার প্রেক্ষাপটে আমরা বলতে পারি যে রাজনৈতিক ক্ষমতা অর্থনীতির দ্বারা প্রভাবিত হলো, অর্থনীতি রাজনীতি দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে বা রাজনীতি দ্বারা পরিচালিত হয়ে থাকে। অর্থাৎ রাজনীতি এবং অর্থনীতি উভয়ের সম্পর্ক হচ্ছে ইঞ্জিন এবং জ্বালানির মতো। একটিকে বাদ দিলে অন্যটির কথা কল্পনা করা যায় না বা অন্যটি পরিচালনা করা যায় না। একটিকে বাদ দিলে অন্যটা অপ্রয়োজনীয় হয়ে যায়। এই প্রসঙ্গে অধ্যাপক হ্যারিংটন একটা কথা বলেছেন যে পলিটিক্যাল পাওয়ার অলওয়েজ ফলোজ ইকোনমিক পাওয়ার। এভাবে আমরা দেখি থাকি যে রাজনীতি এবং অর্থনীতির সম্পর্ক নির্ধারিত হয়ে থাকে। তাহলে আমাদের মূল আলোচনা রাজনৈতিক অর্থনীতি কি এবং রাজনীতি এবং অর্থনীতির সম্পর্ক, এভাবে আমরা আলোচনা করব। আমরা আমাদের আশা করছি তোমরা ছাত্ররা সবাই, প্রত্যেক শিক্ষার্থী তোমরা বিষয়টা মোটামুটি বুঝতে পেরেছ। বাসায় একটু বই দেখলে বা বুঝলে তোমরা বিষয়টা সম্পর্কে আরো স্বচ্ছ ধারণা পেতে পারো। সবাইকে আজকে এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।